হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমাদের সমগ্র ভূপৃষ্ঠে মোট ৫১টি সতীপীঠ আছে। আর তার মধ্যে ৪টি সতীপীঠ রয়েছে আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই। আজকে আমার এই ব্লগ ভিডিও ৪টি সতীপীঠকে আপনাদের একসাথে দর্শন করানোর হেতু। তবে বন্ধুরা, আপনাদের আমি একটা সাজেশন বা উপদেশ দিতে পারি। আর সেটা হলো, আপনারা যারা সত্যিই সতীপীঠ দর্শন করতে আসতে চান, তারা অবশ্যই যে কোনো সতীপীঠের জন্য একটি দিনকেই ধার্য রাখুন। কারণ একই দিনে একের অধিক সতীপীঠ যদি আপনি দর্শন করতে চান, সেক্ষেত্রে কোনো সতীপীঠ দর্শনই আপনাদের ভালোভাবে উপভোগ্য হয়ে উঠবে না। এর আগের পরপর ৪টি আলাদা আলাদাভাবে পূর্ব বর্ধমান জেলার যে কোনো সতীপীঠকে দর্শনের ভ্রমণ ভিডিও আমি আপনাদের দর্শন করিয়েছি। চাইলে আপনারা সেগুলিকে দেখতে পারেন। আর এই ব্লগের ৪টি সতীপীঠের অন্যতম পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের যোগাদ্দামাকে দর্শন করেই এই ভিডিওটা শুরু করব। তাই ট্রেন পথে প্রথমেই চলে এলাম কাটোয়া জংশন। কাটোয়া স্টেশন থেকে বর্ধমান অভিমুখী ট্রেন ধরে কৈচর স্টেশনে নেমেও ক্ষীরগ্রামে গিয়ে পৌঁছানো যায়। কিন্তু সময় মতো ট্রেন না পাওয়ায় আমি কাটোয়া স্টেশনের বাইরে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে ক্ষীরগ্রাম অভিমুখী বাস ধরে নেব। এবার বাসে করেই প্রথমে আমি পৌঁছে যাব ক্ষীরগ্রাম বাসস্ট্যান্ড। এবার এই বাসস্ট্যান্ড থেকে ৫-৭ মিনিট হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন ক্ষীরগ্রামের মূল অংশে অবস্থিত যোগদ্দা সতীপীঠ। সতীতন্ত্রের হিসাব অনুযায়ী এই যোগদ্দা সতীপীঠে সতীমায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। মন্দিরের পাশেই রয়েছে বড় আটচালা। আর এই পাশটায় আটচালার ডান পাশে এইখানে রয়েছে এই যোগাদ্দা সতীপীঠের যোগাদ্দা মায়ের ভোগঘর বা রান্নাঘর। মন্দিরের সামনে সুন্দর একটি নাটমঞ্চও রয়েছে। আর এই হলো ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের নতুন মন্দির। এবার চলুন যোগাদ্দা মাকে দর্শন করে নিই। আর এই হলো ক্ষীরগ্রামের নতুন মন্দিরের যোগাদ্দা মা। গর্ভগৃহের উপরের অংশ খুবই সুন্দর। প্রায় প্রতিদিনই বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন যোগাদ্দা সতীপীঠের এই যোগাদ্দা মাকে দর্শন করতে।
ক্ষীরগ্রামে ক্ষীরদিঘির পাড়ে জলে নিমজ্জিত অপর আরেকটি মন্দির আছে। মন্দিরের সামনে একটি নাটমঞ্চও রয়েছে। আর নাটমঞ্চের ভিতরে রাখা এই সিংহাসনটাতে জলে নিমজ্জিত অপর আরেকটি যোগাদ্দামায়ের যে মূর্তি আছে, বছরের কয়েকটি দিন যোগাদ্দামাকে জল থেকে তুলে এনে এই সিংহাসনের উপর রেখে দেওয়া হয়। যোগাদ্দামায়ের অপর যে মূর্তিটি রয়েছে, ক্ষীরদিঘির জলে এই মন্দিরের গর্ভগৃহেই সেই যোগাদ্দামাকে সারা বছর জলে ডুবিয়ে রেখে দেওয়া হয়। বছরের একটি দিনেই জলে নিমজ্জিত এই যোগাদ্দামাকে সর্বসাধারণ দর্শনের সুযোগ পায়, আর সেটা হলো 31শে বৈশাখ। তখন এই যোগাদ্দামাকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় উত্থান মন্দিরে। নাটমঞ্চের পাশেই রয়েছে মায়ের ভৈরব ক্ষীরকণ্টকের মন্দির। মন্দিরের পিছনেই রয়েছে ক্ষীরগ্রামের সুবিশাল ক্ষীরদিঘি, যেটার পরেই গড়ে উঠেছে যোগাদ্দামায়ের নতুন মন্দির আর যোগাদ্দামায়ের জলে নিমজ্জিত মন্দির। আর এই ক্ষীরদিঘির জলে রয়েছে অসংখ্য মাছ, যেগুলিকে আপনি খাবার টাবার খাওয়াতে পারেন। মন্দির চত্বরের ভিতরেই রয়েছে যোগাদ্দামায়ের ভোগঘর বা রান্নাঘর। মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। নতুন মন্দির থেকে মূল রাস্তা ধরে একটু এগিয়ে এলেই আপনারা এই মন্দিরটিকে দেখতে পাবেন। এটি হলো উত্থান মন্দির। 31শে বৈশাখ জলে থাকা যোগাদ্দামাকে জল থেকে তুলে এনে সর্বসাধারণের জন্য এই উত্থান মন্দিরেই রেখে দেওয়া হয়। আর তখন এই স্থানে বাৎসরিক মহা উৎসবও পালিত হয়ে থাকে। গ্রামের রাস্তা ধরে আরও বেশ খানিকটা এগিয়ে এলেই এরপর আপনারা দেখতে পাবেন যোগাদ্দামায়ের আদি মন্দিরটি। কথিত আছে এই স্থানেই সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। মন্দিরের সামনে একটি নাটমঞ্চও রয়েছে। গর্ভগৃহের ভিতরে ঢুকে এরপর আপনি সর্বপ্রথম আপনার বাঁ পাশে একটি সুসজ্জিত খাট লক্ষ্য করবেন। এটি হলো যোগাদ্দামায়ের শোয়ার জায়গা বা বিছানা।
মন্দির গর্ভের উপরের অংশ খুবই সুন্দর। এবার চলুন গর্ভগৃহের মূল অংশে গিয়ে পৌঁছানো যাক। কথিত আছে এই সেই স্থান যে স্থানে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল, এবং পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানেই হনুমানজি পাতাললোকের দেবী ভদ্রাকালীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। তার গহ্বরটা এখনো দেখতে পাওয়া যাচ্ছে। আদি মন্দিরেও যোগাদ্দা মায়ের ভোগঘর বা রান্নাঘর আছে। আপনারা চাইলে এই স্থানে এসেও মাত্র 60 টাকার বিনিময়ে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। গ্রামের অদূরেই রয়েছে ধামাইচি দিঘি। কথিত আছে কোনো এক সময় যোগাদ্দা মা বালিকার রূপ ধরে এই দিঘিতেই স্নান করতে এসে শাঁখারির কাছ থেকে শাঁখা নিয়ে ওনার হাতের শাঁখা পরিধান করেছিলেন। নতুন মন্দিরে অতিথিদের থাকার জন্য একটি গেস্ট হাউসের ব্যবস্থাও করা আছে। চাইলে আপনারা এটা বুকিং করে দু একদিন এখানে এসে কাটিয়েও যেতে পারেন। গেস্ট হাউস বুকিংয়ের ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সতে দিয়ে দেব। পূর্ব বর্ধমান জেলার অপর আর এক অন্যতম সতীপীঠ হল কেতুগ্রাম থানার অন্তর্গত দক্ষিণডিহি গ্রামের অট্টহাস সতীপীঠ। আর এর জন্য প্রথমে আমি চলে আসব কাটোয়া জংশন স্টেশনে। এরপর কাটোয়া জংশনের বাইরে থেকে কেতুগ্রাম অভিমুখী যে কোনো বাস ধরে নিয়ে নামব নিরল বাস স্ট্যান্ডে। আর এখান থেকে টোটো ধরে নিয়ে পৌঁছাবো দক্ষিণডিহি গ্রামের অট্টহাস সতীপীঠে। টোটো থেকে নেমে সতীপীঠের প্রবেশদ্বারের মুখে এরপর আপনারা বিশালাকায় একটি মহাদেবের দর্শন পাবেন। মহাদেবের ঠিক পিছনেই রয়েছে অট্টহাস সতীপীঠের 3টি স্তম্ভ দ্বারা সুসজ্জিত মূল প্রবেশদ্বারটি। গেট দিয়ে ঢুকে প্রথমে আপনি অট্টহাস সতীপীঠের একটি অতিথি নিবাস দেখতে পাবেন, যেটার নিচের অংশে একটি পুলিশ ক্যাম্পও রয়েছে। অতিথি নিবাস ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই এরপর আপনারা অট্টহাস সতীপীঠের দ্বিতীয় অপর আরেকটি প্রবেশদ্বার দেখতে পাবেন। প্রবেশদ্বারের দুপাশ খুব সুন্দর স্তম্ভ দ্বারা সুসজ্জিত। আর এখানেও একটি মহাদেবকে কৈলাস পর্বতের উপর ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে। মহাদেবের ঠিক পিছনেই রয়েছে
অট্টহাস সতীপীঠের সুন্দর একটি নাটমঞ্চ। আর নাটমঞ্চের ভিতরটা কতটা যে সুন্দর সেটা নিশ্চয়ই আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। নাটমন্দির ছাড়িয়ে এরপর আপনি এসে পৌঁছাবেন অট্টহাস সতীপীঠের মূল মন্দির চত্বরে। মন্দিরের সামনে রয়েছে হোমযজ্ঞ করার সুন্দর একটি জায়গা। খুব সম্ভবত পুজোর দিনগুলিতে অট্টহাস মায়ের হোমযজ্ঞের শুভ কার্য এই স্থানেই সম্পন্ন করা হয়ে থাকে। সতীতন্ত্রের হিসাব অনুযায়ী এই সেই স্থান যে স্থানে সতী মায়ের ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল বলে কথিত আছে। আর এই হচ্ছে গর্ভগৃহের মধ্যে রাখা বর্তমানের প্রস্তর নির্মিত দশভুজারূপী অট্টহাস মায়ের দুর্গা মূর্তি। মায়ের পাশেই রয়েছে এই সতীপীঠের ভৈরব বিশ্বেশ বা বিল্লেশ। মন্দিরের ঠিক পাশেই রয়েছে অট্টহাস মন্দিরের অফিস। এখান থেকে আপনারা অট্টহাস মায়ের বিভিন্ন ধরনের পিকচার ক্রয় করতে পারেন। এছাড়া এখান থেকে আপনারা অট্টহাস মাকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের গ্রন্থ ক্রয় করতে পারেন। অফিসের উপরের দেয়ালগাত্র বিভিন্ন মনীষীদের ছবি দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত। অফিসের পাশ দিয়ে চলনা রাস্তা ধরে একটু এগিয়ে এলেই এরপর আপনারা আপনার বাঁ পাশে দেখতে পাবেন অট্টহাস সতীপীঠের একজন মহান প্রবর্তন সাধক ভোলা বাবার সমাধি। ভোলা বাবার সমাধি দর্শনের পর চলনা রাস্তার উল্টো দিকে ডান পাশে এরপর আপনারা একটা বড় পুকুরকে দেখতে পাবেন। পুকুরের চারপাশে চলনা রাস্তাও করা আছে। চাইলে আপনারা এর চারপাশ থেকে একবার ঘুরেও আসতে পারেন। আর এই পুকুরের জলে রয়েছে অসংখ্য মাছ, যেগুলিকে চাইলে আপনারা খাবার টাবার পরিবেশন করতে পারেন। আর একটু এগিয়ে এলে এরপর আপনারা
বহু পুরাতন এক পঞ্চমুণ্ডির আসন দেখতে পাবেন। সাধক ভোলা বাবা এই পঞ্চমুণ্ডির আসনে বসেই সিদ্ধি লাভ করেছিলেন। পঞ্চমুণ্ডি আসনের ঠিক পাশেই রয়েছে রটন্তিকালী মায়ের এক বহু পুরাতন মন্দির। কথিত আছে কোনো এক সময় রঘু ডাকাত এই স্থানে নরবলি দিয়ে মাকে পুজো দিয়ে সন্তুষ্ট করে তবেই নাকি ডাকাতি করতে যেত। মাঘ মাসের অমাবস্যায় এই রটন্তিকালী মায়ের পুজো বর্তমানে খুবই ধুমধামের সহিত এখানে পালিত হয়ে থাকে। অট্টহাস্য সতীপীঠের পুরোটাই নানা ধরনের গাছগাছালিতে ভরা। তাই আপনি যদি প্রকৃতিপ্রেমী মানুষ হন, এই অট্টহাস্য সতীপীঠ ভ্রমণ অবশ্যই আপনার জন্য উপভোগ্য হতে চলেছে। মন্দির চত্বরেই রয়েছে অট্টহাস্য সতীপীঠের রান্নাঘর। যে সকল দর্শনার্থী অট্টহাস্য সতীপীঠ ভ্রমণে এসছেন তাদের সকলের দুপুরের ভোগের ব্যবস্থা এই স্থানটিতেই করা হচ্ছে। রান্নাঘরের ঠিক পাশেই রয়েছে ভোগঘর বা দুপুরের ভোগ গ্রহণ করার জায়গা। 10টা সাড়ে 10টার মধ্যে অফিসে বলে এখান থেকে আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, আর এর জন্য আপনাকে দিতে হবে মাত্র 50 টাকা। পূর্ব বর্ধমান জেলার প্রপার কেতুগ্রামেই অপর আরেকটি সতীপীঠ আছে, আর সেটা হলো বহুলা সতীপীঠ। আপনারা যারা সতীপীঠ দর্শনে আসবেন চাইলে একই দিনে অট্টহাস্য সতীপীঠ এবং বহুলা সতীপীঠ দুটোই দর্শন করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের সতীপীঠ ভ্রমণ কতটা উপভোগ্য হবে সে বিষয়ে আমার সন্দেহ আছে, যা আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। শুধুমাত্র বহুলা সতীপীঠকে দর্শনের জন্যই আমি একটা আলাদা দিনকে ধার্য করে রেখেছিলাম, আর সেখানে যাওয়ার জন্য প্রথমে আমি ট্রেন পথে কাটোয়া জংশন স্টেশনে এসে উপস্থিত হলাম। এরপর কাটোয়া স্টেশনের বাইরে থেকে কেতুগ্রাম অভিমুখী বাস ধরে নিয়ে পৌঁছে গেলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ডে। কেতুগ্রামে বহুলা মায়ের দুটি মন্দির আছে, একটি হলো আদি আর অপরটি হলো নতুন। কথিত আছে আদি মন্দিরেই সতী মায়ের হাতের বাম বাহু পতিত হয়েছিল। তাই বাসস্ট্যান্ড থেকে টোটো ধরে প্রথমে আদি মন্দির যাব বলেই ঠিক করলাম। বাসস্ট্যান্ড থেকে টোটো ধরেই আদি মন্দিরে এসে পৌঁছানো যায়, কিন্তু আমি যখন গিয়েছিলাম বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়ে আদি মন্দির সংলগ্ন নদীর জল পাড় ছাপিয়ে আদি মন্দিরের চারপাশে প্লাবিত করে দিয়েছিল। তাই খানিকটা পথ টোটোয় চেপে আর খানিকটা পথ নৌকায় চেপে এসে হাজির হলাম বহুলা মায়ের আদি মন্দিরে। মন্দির চত্বরের নিচের অংশেও ভালো মতো জল দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের চারপাশও জলমগ্ন হয়ে গেছে। এখন দেখা যাক কিভাবে মন্দিরের কাছে গিয়ে পৌঁছানো যায়। মন্দিরের সামনে একটি মহাদেব আছে। এই পরিস্থিতিতে উনিও জলে পা ডুবিয়ে
বসে আছেন। মন্দিরের সিঁড়ি থেকে মন্দিরের চারপাশের ভিউটা আপনাদের একটু দর্শন করিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন এই স্থানের প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর। বর্তমানে এই পরিস্থিতিতে হয়তো মন্দিরের চারপাশের নিচের অংশ একটু জলমগ্ন হয়ে রয়েছে, তা না হলে এই স্থান সত্যিই খুবই মনোরম। এবার আসুন আদি মন্দিরের মা বহুলাকে দর্শন করে নেই। মায়ের মূর্তি এখানে দশভুজা দুর্গা মূর্তি। মায়ের গর্ভগৃহের পাশের গর্ভগৃহেই রয়েছে গজানন গণেশের একটি বিগ্রহ। আদি মন্দিরে থাকার জন্য গেস্ট হাউসের ব্যবস্থাও এখানে করা আছে। গেস্ট হাউস বুকিং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গ্রামের শেষ প্রান্তে আদি মন্দির দর্শনের পর এরপর আমি মিনিট 10 হেঁটে এসে গ্রামের ভিতর বহুলা মায়ের নতুন মন্দিরে এসে উপস্থিত হলাম। মন্দির চত্বরের ভিতরে ঢুকে প্রথমেই আমি একটি নাটমঞ্চের দর্শন পেলাম। নাটমঞ্চের উল্টো দিকেই রয়েছে নতুন মন্দিরের বহুলা মায়ের গর্ভগৃহ। চলুন এবার ভিতরটা একটু দর্শন করে নিই। গর্ভগৃহের দেয়ালের উপরে সংস্কৃত শ্লোকে লেখা রয়েছে, সতীমায়ের বাম বাহু এই স্থানে পতিত হয়েছিল। আর ভিড়ুক হচ্ছেন এখানে মায়ের ভৈরব। আর নতুন মন্দিরে গর্ভগৃহের ভিতরে এই হচ্ছে বহুলা মায়ের কোষ্ঠীপাথর নির্মিত দুর্গা মূর্তি। আর মায়ের ভৈরব ভিরুক এখানে মায়ের অন্তরেই অবস্থান করেন। মায়ের পাশেই রয়েছে কোষ্ঠীপাথর নির্মিত অষ্টভুজাকার দুর্লভ প্রকৃতির একটি গণেশ, যা গোটা ভারতে হাতে গোনা কয়েকটি মাত্রই আপনি দেখতে পাবেন। মন্দিরের পাশেই রয়েছে নতুন মন্দিরের রান্নাঘর। 60 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। নাটমঞ্চের সামনে একটি হাঁড়িকাঠ রয়েছে। পুজোর দিনগুলিতে এখানে বলিদান পর্ব সমাপন করা হয়ে থাকে।
নাটমঞ্চের পিছনে অপর আরেকটি বড় হাড়িকাঠ রয়েছে। চলুন দর্শন করে নিই। এই বড় হাড়িকাঠটিতে দুর্গাপুজোর নবমীর দিন বিকেলবেলা মহিষ বলিদান করে দুর্গাপুজোয় মায়ের বলিদান পর্ব সমাপন করা হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলায় অজয় নদীর পাড়ে অপর আর এক অন্যতম সতীপীঠ আছে, আর সেটা হলো উজানি সতীপীঠ। বর্তমানে যে স্থানটির নাম কোকগ্রাম। আর এই পীঠে যেতে হলে প্রথমে আপনাকে এসে পৌঁছাতে হবে বর্ধমানের নিকট নতুনহাট বাসস্ট্যান্ডে। নতুনহাট বাসস্ট্যান্ডে আপনারা বর্ধমান, কাটোয়া, কালনা যে কোনো দিক দিয়ে বাস ধরে এসে পৌঁছতে পারেন। এরপর নতুনহাট বাসস্ট্যান্ড থেকে টোটো ধরে আপনাকে গিয়ে পৌঁছতে হবে উজানি সতীপীঠ বা কোকগ্রাম সতীপীঠ। উজানি সতীপীঠ বা কোকগ্রাম সতীপীঠ ঢোকার মুখে প্রথমে আপনারা এরকম একটি প্রবেশদ্বার দেখতে পাবেন, যেটার উপরের অংশে লেখা রয়েছে মা মঙ্গলচণ্ডী ৫১ সতীপীঠ, কোকগ্রাম। এরপর প্রবেশদ্বার পার হয়ে গ্রামের রাস্তা ধরে বেশ খানিকটা টোটো চেপে এগিয়ে এলেই আপনারা এসে পৌঁছে যাবেন গ্রামের মাঝে অবস্থিত উজানি সতীপীঠের মূল প্রবেশদ্বারের সামনে। চলুন এবার মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করা যাক। মা মহামায়া এখানে মঙ্গলচণ্ডী রূপে বিরাজ করছেন। আর এই হচ্ছে গর্ভগৃহে রাখা কোষ্ঠীপাতর নির্মিত মায়ের দুর্গা মূর্তি, যা এখানে মা মঙ্গলচণ্ডী রূপে পূজিত হয়ে থাকেন। আর এখানে মায়ের ভৈরব কপিলাম্বর মায়ের পাশেই হলুদ কাপড় দ্বারা আচ্ছাদিত হয়ে অবস্থান করছেন। এরপর মায়ের পুজোটাও আমি দিয়ে নিলাম। এই সতীপীঠে সতী মায়ের হাতের বাম কনুই পতিত হয়েছিল, সেটাই এখানে একটি বোর্ডে লিপিবদ্ধ করা রয়েছে। মন্দিরের পিছন দিয়েই বয়ে চলেছে অজয় নদ,
যাত্রী গড়ে উঠেছে এই উজানি সতীপীঠ। আর পয়লা মাঘ উজানি মহামেলা এই নদীর তীরেই মহা সমারোহের সহিত পালিত হয়ে থাকে। আপনারা যদি এখানে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে মন্দিরের পুরোহিতকে 10টা থেকে 10:30টার মধ্যে বলে দিতে হবে, আর এর জন্য আপনাকে দিতে হবে 110 টাকা। এখানে একটি গেস্ট হাউসও রয়েছে। গেস্ট হাউস বুকিং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই গ্রামেই উজানি সতীপীঠের খুব কাছেই রয়েছে চৈতন্যমঙ্গল কাব্যের রচয়িতা লোচন দাসের সমাধি মন্দির। অজয় নদের তীরে লোচন দাসের সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের পৈতৃক ভিটে। আসুন এটাকেও একটু দর্শন করে নেই। আর হ্যাঁ বন্ধুরা, পূর্ব বর্ধমান সতীপীঠ ভ্রমণ পর্বও আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।